আসসালামু আলাইকুম। অনলাইন বাংলা ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি মাসুদুর রহমান। আশা করি সবাই ভালো আছো। আমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীর বাংলা গদ্য দেখছিলাম, সেটারই অংশ হিসেবে একটা ছবি খেয়াল করো। এই ছবিটার সাথে যার স্মৃতি জড়িত আছে তিনি বাংলা সাহিত্যে অপরাজেয় কথাশিল্পী হিসেবে পরিচিত। ছোটবেলায় মাথায় ফোঁড়াও হয়েছিল, এ কারণে মাথার সব চুল কেটে ফেলেছিলেন। সেই থেকে নাম পেয়েছিলেন ন্যাড়া। এই ন্যাড়াই পরবর্তীকালে মৃত্যুঞ্জয় ও বিলাসীর গল্প আমাদের শুনিয়েছিলেন। এরপরে একে একে লিখেছিলেন কালোজয়ী কিছু গল্প উপন্যাস। আমরা বলছিলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা। তিনি জনপ্রিয় কথাসাহিত্যিক হিসেবে তো বটেই, তিনি একই সাথে ছিলেন রাজনীতিবিদ, ছিলেন চিত্রকর, গায়ক, বাদক এবং মানুষের হৃদয়কে জয় করে ফেলেছিলেন তিনি। আমরা দেখব শরৎচন্দ্রের মৃত্যুর পরে রবীন্দ্রনাথ একটা কবিতা লিখেছিলেন, যাহার অমর স্থান প্রেমের আসনে, ক্ষতি তার ক্ষতি নয় মৃত্যুর শাসনে। দেশের মাটির থেকে নীল যারে হরি, দেশের হৃদয় তারে রাখিয়াছে বরি। এখানে হরি বলতে হরণ করে আর বরি বলতে বরণ করে, অর্থাৎ তিনি বাঙালির হৃদয়কে জয় করতে পেরেছিলেন, আর এ কারণেই মানুষের হৃদয়ে তাকে ধারণ করে রেখেছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে। শরৎচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন 1876 খ্রিস্টাব্দে হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে। তোমরা জানো হুগলি জেলা 4টা মহকুমায় বিভক্ত। এর মাঝে এই নিচে এখানে চুচুড়া আছে, চুচুড়া, আর এখানে ব্যান্ডেন রেল স্টেশন, এর কাছাকাছি এলাকায় দেবানন্দপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। মতিলাল চট্টোপাধ্যায় ও ভুবন মোহিনী দেবীর কোল আলোকিত করেছিলেন তিনি। 5 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। তার বড় বোনের নাম ছিল অনিলা দেবী। এই অনিলা দেবীর ছদ্মনামে তিনি একটা প্রবন্ধও লিখেছিলেন, নাম নারীর মূল্য। অর্থাৎ সমাজে নারীর অবস্থা কেমন, নারীকে কোন চোখে দেখা হয়, একটা নারীর যোগ্যতা কোন মানদণ্ডে বিচার করা হয়, সেটা তিনি এই প্রবন্ধে ধরার চেষ্টা করেছেন। আর সেই সাথে শরৎচন্দ্রের দৃষ্টিভঙ্গি কেমন সেটাও তিনি দেখানোর চেষ্টা করেছেন। অর্থাৎ নারী সমাজে মূল্যায়িত হয় সে কতটা সেবাপরায়ণ, কতটা স্নেহশীল, কতটা সতী এবং কতটা সহনশীল, এই মানদণ্ডে। শরৎচন্দ্র মনে করেন যে সমাজ নারীর ভুল ভ্রান্তি এক পাইও ক্ষমা করিবে না, তবে পুরুষের 16 আনাই ক্ষমা করিবে। নারীর কাজের কোনো মূল্য নেই, নারী খুবই সুলভ, এর জন্য তার মূল্য দেওয়া হয় না। তিনি মনে করেন যেদিন নারী হয়ে যাবে দুর্লভ, সেদিনই সমাজ নারীর যথার্থ মূল্য অনুধাবন করতে পারবে। এই বড় দিদি নামে তিনি একটা উপন্যাসও লিখেছিলেন, এটাই তার প্রথম প্রকাশিত উপন্যাস। এটা 1907 খ্রিস্টাব্দে ভারতী পত্রিকা প্রকাশিত হয়, যদিও গ্রন্থকার প্রকাশ পেয়েছে 1913 খ্রিস্টাব্দে। আর তোমাদের মনে হতে পারে এটা শরৎচন্দ্রের আপন বড় বোন অনিলা দেবীকে নিয়ে লেখা হয়েছে কিনা। উত্তর না, এটা লেখা হয়েছে জমিদার ব্রজরাজ এর কন্যা মাধবীকে নিয়ে, যার বিয়ে হয়েছিল 11 বছর বয়সে, তবে 16 বছর বয়সেই সে বিধবা হয়েছে। এরপরে বাবার বাড়িতেই থাকে। গল্পের নায়ক সুরেন্দ্রনাথ যে প্রমীলাকে পড়ানোর সূত্র ধরে মাধবীর সাথে পরিচয় হয়, তবে বিধবাদের ওই সময় প্রেমে পড়া, নতুন করে প্রেমে পড়া পাপ বা সমাজের চোখে ঘৃণার কাজ। এ কারণে এই প্রেম সাফল্য দেখেনি, সফলতার মুখ দেখেনি, বরং একটা দুঃখজনক পরিণতি টানতে হয়েছে শরৎচন্দ্রের। লেখালেখির অনুপ্রেরণা তিনি পেয়েছিলেন বাবার কাছ থেকে। শরৎচন্দ্রের বাবা ভবঘুরে প্রকৃতির মানুষ ছিলেন, গল্প উপন্যাস লিখতেন, কিন্তু কোনো লেখায় কখনো শেষ করতে পারতেন না বা করতেন না। অল্প কিছুদিন চাকরি করেছিলেন। শরৎচন্দ্র তার বাল্য স্মৃতিতে লিখেছেন, পিতার নিকট হতে অস্থির স্বভাব ও গভীর সাহিত্যানুরাগ ব্যতীত আমি আর কিছুই পাইনি। একটা বাড়ি ছিল, সেটাও শরৎচন্দ্র বিক্রি করে দিয়েছিলেন, অর্থাৎ কিছুই পাননি শরৎচন্দ্র বাবার কাছ থেকে। আর তবে বাবার সে লেখাগুলো তিনি ভাবতেন যে লেখাটা কিভাবে শেষ করা যায়,
তিনি যেহেতু লিখে শেষ করতেন না, তো এই জন্য শরৎচন্দ্র ভাবতেন এই লেখাটা কিভাবে শেষ করা যায়, আর এভাবেই 17 বছর বয়সে শরৎচন্দ্র লেখা শুরু করেছেন। শরৎচন্দ্রের বাবা গরিব ছিলেন, এ কারণে সহজ ভাষায় বলা যায় যে তার বাবাকে ঘর জামাই থাকতে হয়েছে। তার বাবা শ্বশুর বাড়িতে থাকতেন, এ কারণে শরৎচন্দ্রের জীবনের অধিকাংশ সময়, প্রথম জীবনের অর্থাৎ শৈশবের অধিকাংশ সময়গুলো তিনি ভাগলপুরেই কাটিয়েছেন। তোমরা এখানে বিহারের ভাগলপুর দেখতে পাচ্ছ, বিহারের ভাগলপুর দেখতে পাচ্ছ, পশ্চিমবঙ্গ, এখানে ভাগলপুর। তো উনি ভাগলপুরের সাথে অনেকগুলো স্মৃতি জড়িত আছে। আমরা বারবার ভাগলপুর প্রসঙ্গটা পাবো, মনে রেখো। শরৎচন্দ্রের 5 বছর যখন বয়স হলো তখন প্রথম স্কুলে গমন করেন এবং 1887 খ্রিস্টাব্দে 4র্থ শ্রেণীতে ভর্তি হন। তো ওই বছর শেষে তিনি এত ভালো রেজাল্ট করেছিলেন যে শিক্ষকগণ তাকে ডবল প্রমোশন দিয়েছিলেন, অর্থাৎ 6ষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছিলেন। এত বেশি নম্বর পেয়েছিলেন। তিনি মেধাবী ছিলেন, তবে অনেক চঞ্চল, দুরন্ত প্রকৃতির মানুষ ছিলেন, দুষ্টমিতে পাকা ছিলেন বলা যায়। 1892 খ্রিস্টাব্দে ফার্স্ট ক্লাস, বর্তমান 10ম শ্রেণীতে পড়ার সময়ে বাবার অভাবের কারণে তিনি লেখাপড়া বন্ধ করতে বাধ্য হন, কারণ স্কুলের বেতন দেওয়া তার পক্ষে সম্ভব হচ্ছিল না। এরপরে 1893 খ্রিস্টাব্দে তার প্রথম গল্প লেখা শুরু হয়। কাকবাসা, ব্রহ্মদত্ত, এই গল্পগুলো তিনি এই সময় রচনা করেন। 1894 খ্রিস্টাব্দে আবার নতুন করে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং দ্বিতীয় বিভাগে এন্ট্রান্স, সেই সময়ের মাধ্যমিক পরীক্ষা, দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হন সেটাতে। 1895 খ্রিস্টাব্দে তিনি একই কলেজে FA বা উচ্চ মাধ্যমিক শ্রেণীতে ভর্তি হন এবং এই বছরই তার মায়ের মৃত্যু ঘটে। 2 বছর অনেক কষ্টের মধ্যে তিনি পড়েছিলেন, জায়গির থেকে ছাত্র পড়িয়ে, কিন্তু শেষ পর্যন্ত মাত্র 20 টাকার জন্য তাকে আর বার্ষিক পরীক্ষায়, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফাইনাল পরীক্ষা যেটা, সেটাতে তিনি অংশ নিতে পারেননি, কারণ তিনি ফর্ম ফিল আপই করতে পারেননি। এরপরে 1896 খ্রিস্টাব্দে তার বাবা দেবানন্দপুরের যে ঘরবাড়ি ছিল সেটা বিক্রি করে দেন অভাবের তাড়নায়। এরপর থেকে চেয়ে চিনতে তার বাকি জীবন কেটেছে। এই সময়ে শরৎচন্দ্র যেটা করেছেন যে বিভিন্ন ক্লাবে মিশতেন এবং বিভিন্ন মানুষের সাথে ঘোরাফেরা করতেন, এভাবে সময় কাটাতে থাকেন। এরপরে দেখব যে তিনি যুবক রাজেন্দ্র মজুমদার, ডাকনাম রাজু, তার সাথে ঘুরে ওড়াচ্ছেন, আড্ডা দিচ্ছেন, তামাক খাচ্ছেন, গান বাজনা করছেন, হঠাৎ হারিয়ে যাচ্ছেন, আবার মাছ চুরি করছেন, যাত্রা থিয়েটার দেখছেন। এভাবে তার অভিজ্ঞতার ঝুলিকে সমৃদ্ধ করেছিলেন, যেটা লেখক হিসেবে পরবর্তীকালে দারুণ কাজে লেগেছে। এই রাজেন্দ্র মজুমদার বা ডাকনাম রাজু, একেই শ্রীকান্ত উপন্যাসে ইন্দ্রনাথ হিসেবে তিনি চিত্রিত করে গেছেন পরবর্তীকালে। 1800 এরপরে এই সময় তিনি বিভূতিভূষণ ভট্ট, এদের বাড়িতে রাত্রি দিন গল্প উপন্যাস লিখতেন এবং প্রচুর লেখাপড়া করতেন 97-98 এই সময়গুলোতে। এই সময়ে তিনি দেবদাস এবং বড় দিদি এই উপন্যাসগুলো লিখেছিলেন, আর অনুপমার প্রেম, আলো ছায়া এই গল্পগুলো এই সময় রচনা করেছিলেন। তো এরপর দেখা যায় যে একটা সাহিত্য সভা তিনি গঠন করেছিলেন, আর সপ্তাহে একদিন এর সভা বসত, তিনি ছিলেন সভাপতি। দেবদাসকে বলা হয় ব্যর্থ প্রেমের সার্থক উদাহরণ। এই উপন্যাসের প্রধান চরিত্র দেবদাস, পার্বতী, চন্দ্রমুখী। দেবদাস জমিদারের সন্তান। আর্থিক অবস্থানের ভিন্নতার কারণে দেবদাসকে পাওয়া হয় না পার্বতীর, বা দুইজনের বিয়ে হওয়া সম্ভব হয় না। এই বাস্তবতায় দেবদাসের পরবর্তী জীবনটাকে তিনি কিভাবে শেষ করে দিয়েছেন, অর্থাৎ কিভাবে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন, সেটা এই উপন্যাসের বিষয়বস্তু। অর্থাৎ আর্থিক সামাজিক ব্যবধান, এটার বাস্তবতায় নিজেকে শেষ করে দেওয়া তিলে তিলে, সেটা এই উপন্যাসের বিষয়বস্তু। মূলত ভারতবর্ষে এটা খুবই জনপ্রিয় হয়েছিল উপন্যাসটি। আর
ভারতীয় জীবনে দেবদাস পার্বতী ব্যর্থ প্রেমিক প্রেমিকার রূপকে পরিণত হয়েছে। খুবই সফল হয়েছিল। অন্তত 14টি ভাষায় এই সিনেমাটা নির্মিত হয়েছে, আর সবগুলো সফল হয়েছে কম বেশি। এরপরে আমরা দেখব 1900 খ্রিস্টাব্দে তিনি একটা চাকরিতে অংশ নিয়েছিলেন, একটা চাকরি শুরু করেছিলেন বনেলি রাজ এস্টেটে। কিন্তু তার চাকরি ভালো লাগেনি, কারণ বাবার কিছু বৈশিষ্ট্য তিনিও পেয়েছিলেন, আর চাকরি ছেড়ে দেন। আর এর ফলেই বাবার সাথে মনোমালিন্য হয় এবং অভিমান করে 24 বছর বয়সে বাড়ি ছেড়ে সন্ন্যাসী হয়ে গৃহ ত্যাগ করেন, বাড়ি ছেড়ে চলে যান। 1901 থেকে 2 খ্রিস্টাব্দ পর্যন্ত দেখব আমরা যে তিনি সন্ন্যাসী হয়ে নানা স্থানে ভ্রমণ করতে থাকেন। সন্ন্যাসী বলতে বোঝায় যিনি সন্ন্যাস ব্রত গ্রহণ করেছেন বা গৃহ ত্যাগ করেছেন। 1902 খ্রিস্টাব্দে তিনি যখন নাগা সন্ন্যাসী এদের সাথে ভ্রমণ করছিলেন, সে সময়ে যখন তিনি মুজফ্ফরপুরে আসেন, তখন বাবার মৃত্যু সংবাদ জানতে পারেন। তোমরা জানো মুজফ্ফরপুর, ওখানে আসার পরে তৎকালে ওই বিহারের মধ্যে ছিল, পরে ঝাড়খণ্ডের মধ্যে এটা এসেছে। এটা ওই পিতার মৃত্যু সংবাদ শোনার পরে মুজফ্ফরপুর, এখানে দেখতে পাচ্ছ মুজফ্ফরপুর, ওখানে এই এলাকায় তিনি আসলেন, বিহার এলাকায়। তো তারপরে ওখান থেকে ভাগলপুরে আসলেন, যে তার বাবা ভাগলপুরে ছিলেন, ভাগলপুরে আসলেন। আসার পরে অভাগী স্বর্গ গল্পে কাঙালি যেমন তার মায়ের মা অভাগীকে কোনো মতো দায়সারা গোছে শ্রাদ্ধ করেছিল, ঠিক একই রকম আমাদের শরৎচন্দ্র তার বাবাকে কোনো রকমে শ্রাদ্ধ করে চাকরির আশায় কলকাতায় রওনা দেন। এরপরে দেখব তার প্রকাশিত প্রথম গল্প প্রকাশিত হয় মন্দির নামে 1903 খ্রিস্টাব্দে। এটার কারণে, এই গল্পের কারণেই 1903 খ্রিস্টাব্দে তিনি কুন্তলীন পুরস্কার লাভ করেন। গল্পটা লিখিত হয়েছে একটা মন্দিরকে কেন্দ্র করে। জমিদার রাজনারায়ণ বাবু, তার মেয়ে অপর্ণা, এই যার মন্দিরের সেবা করে দেবতার পূজা করে সময় কাটে। তবে একটা পর্যায়ে তার বিয়ে হয় অমরনাথের সাথে। অমরনাথ ভুল বোঝে অপর্ণাকে, কারণ তার মন পড়ে আছে মন্দিরের দিকে, বাবার বাড়ির মন্দিরের দিকে। সেই বাস্তবতায় অমরনাথ অপর্ণাকে ভুল বোঝে, আর ভুল বুঝে বাড়ি থেকে চলে যায় অমরনাথ, এবং অসুস্থতা এর মধ্য দিয়েই মৃত্যু ঘটে। বিধবা হয়ে বাবার বাড়ি চলে আসে অপর্ণা। এখানে শক্তিনাথের সাথে দেখা হয়। শক্তিনাথ ব্রাহ্মণ যুবক, যে ভালো করে পূজা করতে জানে না। তো অপর্ণা শক্তিনাথকে শিখিয়ে দেয় কিভাবে পূজা করতে হয়। এভাবেই শক্তিনাথ অপর্ণার প্রতি দুর্বল হয়ে পড়ে, ভালো লাগা ভালোবাসা জন্ম নেয়। তবে একটা উপহার দিয়েছিল, সে উপহারটা ছুঁড়ে ফেলে, অভিমান করে। অভিমান থেকে অসুস্থতা, একটা পর্যায়ে শক্তিনাথ মৃত্যুবরণ করে। এভাবে গল্পটা একটা ট্র্যাজিক পরিণতি ঘটেছে। খুবই ভালো গল্প, দেখে নিও। এরপরে কনফুসিয়াস একটা কথা বলেছেন, যদি কোনো লক্ষ্য অর্জন করা অসম্ভব মনে হয়, তবু লক্ষ্য বদল করবে না, তার বদলে কৌশল বদলে ফেলো। অর্থাৎ প্ল্যান এ যদি কাজ না করে, তবে প্ল্যান বি অ্যাপ্লাই করতে হবে। তো এই কারণে শরৎচন্দ্র যেহেতু সফল হচ্ছিলেন না, যেখানে যাচ্ছিলেন সফল হচ্ছিলেন না, এ কারণে তিনি একটা সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি রেঙ্গুনে যাবেন, মায়ানমারে যাবেন। কারণ ওই সময়ে একটা কথা প্রচলিত ছিল, রেঙ্গুনে নাকি ভাগ্য ফেরে, ওখানে গেলে সফল হওয়া যায়। তো এই কারণে 1903 খ্রিস্টাব্দে 27 বছর বয়সে তিনি বার্মায় চলে যান, মায়ানমারে চলে যান। যাওয়ার পরে রেলওয়ের অডিট অফিসে চাকরি গ্রহণ করেন এবং পাবলিক ওয়ার্কস অ্যাকাউন্টস অফিসে 1906 খ্রিস্টাব্দে আরেকটা চাকরি জুটিয়ে নেন। এই চাকরি পরবর্তী সময়ে করেছিলেন। মায়ানমারে যাওয়ার পরে এই 13 বছর তিনি প্রচুর লেখাপড়া করেছেন। তার মামাকে একটা চিঠিতে লিখেছিলেন, পড়িয়াছি বিস্তর বিস্তর পড়িয়াছি, আমার মনে লেখার গর্ব নেই, কিন্তু বিদ্যার গর্ব জন্মেছে। আমার মনে হয় আমার থেকে বেশি বই খুব কম বাঙালি পড়িয়াছে, এবং
মনে করে রেখেছে। এবং প্রমথনাথ ভট্টাচার্যকে লিখেছিলেন যে বিস্তর পড়িয়াছি বিস্তর, প্রায় কিছুই লিখি নাই, 10 বছরে ফিজিওলজি, বায়োলজি অ্যান্ড সাইকোলজি, হিস্ট্রি পড়িয়াছি। এবং লীলা রানীকে লিখেছিলেন 14 বছর ধরে 14 ঘন্টা করে পড়ছি, সেই যে কলেজ জীবনের পরীক্ষা দিতে পারেনি কেবল সেই রাগে। অর্থাৎ এই সময় তিনি ছবি এঁকেছেন, প্রচুর লেখাপড়া করেছেন। এভাবেই তার সাহিত্যিক হিসেবে যে একটা মনন, একটা লেখক মানুষ গড়ে উঠেছে। এভাবেই তিনি পরবর্তীকালে এই অধীত বিদ্যাকে কাজে লাগাতে পেরেছেন। বিল গেটস বলেছেন, বড় কিছু অর্জন করতে চাইলে অনেক সময় তোমাকে বড় ঝুঁকি নিতে হবে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একটা ঝুঁকি নিয়েছিলেন 1916 খ্রিস্টাব্দে, যখন কর্তৃপক্ষের সঙ্গে ছুটি নিয়ে মনোমালিন্য হচ্ছে, তার অসুস্থতার কারণে ছুটি দিচ্ছে না, সেই বাস্তবতায় তিনি চাকরি ছেড়ে দিয়ে চলে আসেন, কলকাতায় ফিরে আসেন। আর আসার পরে তার নতুন জীবন শুরু হয়, যে জীবনটা আসলে রূপকথার মতোই। তার উত্থানটা বলা যায় রূপকথার মতোই একবারে। বার্মা থেকে ফিরে এসে তিনি শিবপুর বা হাওড়ায় বসবাস শুরু করেন। তোমরা এখানে ম্যাপে দেখতে পাচ্ছ, এটা শিবপুর হাওড়ার। তো এখানে বসবাস শুরু করেন আর এখানে 9 বছর ছিলেন। আর এই 9 বছরে তার জীবনের সেরা লেখাগুলো তিনি লিখে ফেলেন। এই জন্য এটাকে তার সাহিত্যিক জীবনের স্বর্ণযুগ বলা হয়। এরপরে 1916 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় তার পল্লী সমাজ উপন্যাস। কুসংস্কারাচ্ছন্ন পল্লীর জীবন এর মূল বিষয়। খুবই ভালো উপন্যাস। রমা, রমেশ, বেনি ঘোষাল এদের নিয়ে, এরা প্রধান চরিত্র। খুবই ভালো, দেখনীয়। বিলি গ্রাহাম বলেছেন, চরিত্র হারিয়ে গেলে সব হারিয়ে যায়। শরৎচন্দ্র একটা উপন্যাস লিখেছিলেন চরিত্রহীন। এখানে একটা কথা বলা হয়, মানুষের অন্তরে যে একটা দ্বন্দ্ব চলে, একদিকে সমাজ এবং ধর্মীয় বিশ্বাস, একদিকে মানুষের হৃদয়ের চাওয়া, এই দুইয়ের মাঝে সবসময় একটা দ্বন্দ্ব চলে। শরৎচন্দ্রের উপন্যাসে এই দ্বন্দ্ব দারুণভাবে রূপায়িত হয়েছে। আমার মন চাচ্ছে কিন্তু ধর্ম এটাকে সমর্থন করছে না, এই যে দুটার দ্বন্দ্ব, এই দ্বন্দ্বকে তিনি দারুণভাবে রূপায়িত করেছেন। চরিত্রহীন উপন্যাসে দেখা যায় সতীশ সাবিত্রীকে ভালোবাসে, কিন্তু সাবিত্রী নানা কারণেই সতীশের ডাকে সাড়া দিতে পারছে না। দিবাকর কিরণময়ী, দেবর ভাবী, শেষ পর্যন্ত পালিয়ে গেছে কিরণময়ী, বিদ্রোহী নারী। কিরণময়ী চরিত্রটা খুব গুরুত্বপূর্ণ। এই উপন্যাসটা খুবই নাম করেছিল সমকালে এবং সিনেমা হিসেবেও বেশ জনপ্রিয় হয়েছিল, কারণ এই বিতর্কিত কিছু ঘটনা আছে, অনুষঙ্গ আছে, যেটা ধর্ম সমাজ সমর্থন করে না। এজন্যই উপন্যাসের নাম করা হয়েছিল চরিত্রহীন। বড় প্রেম শুধু কাছেই টানে না, ইহা দূরেও ঠেলিয়া ফেলে। তোমাদের প্রতি প্রশ্ন হলো, এখানে এটা শরৎচন্দ্রের কোন রচনা থেকে নেওয়া হয়েছে? সম্ভব হলে কমেন্ট বক্সে জানাও। শরৎচন্দ্র একটা উপন্যাস লিখেছিলেন শ্রীকান্ত। এটাকে বলা হয় শরৎচন্দ্রের আত্মজৈবনিক উপন্যাস। এটা 4 খণ্ডে তিনি রচনা করেছিলেন। এটা লিখেছিলেন তিনি শ্রীকান্ত শর্মা ছদ্মনামে। তিনি বেশ কয়েকটা ছদ্মনাম ব্যবহার করেছেন, এর মাঝে শ্রীকান্ত লিখেছিলেন শ্রীকান্ত শর্মা নামে। এরপরে এর প্রধান চরিত্রগুলো আমরা দেখব। রাজলক্ষ্মী, শ্রীকান্ত, ইন্দ্রনাথ। আর ইন্দ্রনাথকে বলা হয়েছে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র। দ্বিতীয় খণ্ডের প্রধান চরিত্র হিসেবে দেখব রাজলক্ষ্মী, শ্রীকান্ত, অভয়া এবং রোহিণীকে। আর রোহিণী এবং কমললতা, এখানে অভয়া এবং কমললতা এই দুটোকে বিদ্রোহী চরিত্র হিসেবে দেখা হয়েছে। আর উপন্যাসের সমাপ্তি ঘটেছে কমললতার নিরুদ্দেশ যাত্রার মধ্য দিয়ে। তার এই যে ভালো লাগা শ্রীকান্ত এবং রাজলক্ষ্মী এই দুজনের প্রণয়, এটাই শেষ পর্যন্ত কোনো না কোনোভাবে এগিয়ে গেছে। এটা নিয়ে সিনেমাও হয়েছিল। রাজলক্ষ্মী শ্রীকান্ত প্রধান চরিত্র, আর ইতি শ্রীকান্ত বলতে শেষ অংশকে বোঝানো হয়েছে। বড় প্রেম শুধু কাছেই টানে না, ইহা দূরেও ঠেলিয়া ফেলে। এটা শ্রীকান্ত উপন্যাসের
শেষ প্রথম খণ্ডের শেষ প্যারায় লাইনটা ব্যবহার করা হয়েছে। শরৎচন্দ্র এই উপন্যাসটাকে এমনভাবে লিখেছিলেন দেখে মনে হবে যে উনি শুধু প্রেমই করেন এবং প্রেমকে উৎসাহিত করেন, কখনো বিয়ে করেন না, এবং যারা মূলত প্রেম করবে কিন্তু বিয়ে করবে না তারা এই বাক্যটাকে খুব ব্যবহার করে থাকে। তো শরৎচন্দ্র বিয়ে করেছিলেন, তার এলোমেলো অগোছালো জীবনে দুদণ্ড শান্তি এনে দিয়েছিল স্ত্রী শান্তি দেবী। যদিও বিয়েটা হঠাৎ করেই হয়েছিল রেঙ্গুনে থাকা অবস্থায়, তবে রেঙ্গুনের যে প্লেগ হয়েছিল সে প্লেগে 1 বছরের সন্তান সহ পুত্র সন্তান সহ তার স্ত্রী শান্তি দেবী মৃত্যুবরণ করেছিলেন। এর অনেকদিন পরে তিনি মোক্ষদা বা হিরণময়ী দেবীকে জীবন সঙ্গী বানিয়েছিলেন, তবে তার কোনো সন্তান ছিল না। এই হিসেবে শরৎচন্দ্রের কোনো সন্তান নেই। এরপরে তিনি লিখেছেন দত্তা উপন্যাস, খুবই নামকরা। নরেন বিজয়া খুবই জনপ্রিয় জুটি বা গুরুত্বপূর্ণ চরিত্র। সুখপাঠ্য প্রেমের উপন্যাস হিসেবে এটা উদাহরণ দেওয়া হয়। এই দত্তাকেই শেষ পর্যন্ত তিনি নাট্যরূপ দান করেন। এটাকেই শরৎচন্দ্র এরকম 3টা উপন্যাসকে নাট্যরূপ দিয়েছেন, নাটকে পরিণত করেছেন। এর মাঝে একটা হলো দত্তা, এটাকে বিজয়া নামে নাট্যরূপ দান করেছেন। এরপরে লিখেছেন গৃহদাহ। গৃহদাহ, তোমরা ঘরে আগুনের ছবি দেখতে পাচ্ছ। এর প্রধান চরিত্র সুরেশ এবং মহিম, দুজন ভালো বন্ধু। তবে সুরেশের মতো বন্ধু থাকলে শত্রুর প্রয়োজন হয় না। আমরা দেখব অচলার স্বামী মহিম প্রেমের একটা পর্যায়ে বিয়ে হয়েছে, তবে এদের দাম্পত্য জীবনে সুরেশ এসে অচলার মনকে ছুঁয়ে যায়। শেষ পর্যন্ত অচলার সাথে সুরেশ পালিয়ে যায়। এই যে মহিম অচলার দাম্পত্য জীবনে, দাম্পত্য গৃহ, এই যে ঘর ভেঙে দিল, পুড়িয়ে দিল, ঘরে আগুন জ্বালিয়ে দিল, এটাকেই এই উপন্যাসে রূপায়িত করা হয়েছে। তাদের দাম্পত্য জীবন, এই দাম্পত্য সংকট, একটা পর্যায়ে ঘর জ্বালিয়ে দেওয়া, পালিয়ে যাওয়া, এটাই এই উপন্যাসে দেখানোর চেষ্টা করা হয়েছে। অসাধারণ উপন্যাস, পড়ে দেখো। এরপর তিনি রচনা করেছেন দেনা পাওনা। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছোট গল্প আছে যেটা পণ প্রথা নিয়ে লেখা হয়েছে, তবে শরৎচন্দ্র লিখেছিলেন দেনা পাওনা। এখানে নারী পুরুষের সম্পর্ক এবং নারীত্ব সতীত্ব সম্পর্কে যে প্রচলিত ধারণা, সেই বিষয়গুলোকে মূল্যায়ন করা হয়েছে, দেখানো হয়েছে। তোমাদের মনে হতে পারে যে শরৎচন্দ্র শুধু প্রেমই করেছেন বা প্রেমের ব্যাপারে উৎসাহিত করেছেন, কিন্তু না, তিনি রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। 1921 থেকে 36 খ্রিস্টাব্দ পর্যন্ত এই টানা 16 বছর একটা জেলার, অর্থাৎ হাওড়া জেলার কংগ্রেসের সভাপতি ছিলেন। তোমরা জানো ওই সময় কংগ্রেস ছিল সবচেয়ে জনপ্রিয়, সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক সংগঠন। তো ওইটার জেলার সভাপতি ছিলেন, যথেষ্ট সক্রিয়। তবে তিনি যদিও এটার সাথে যুক্ত ছিলেন, তবে যারা সন্ত্রাসবাদী, যারা আক্রমণে বিশ্বাসী, তাদের সাথে যোগাযোগ রাখতেন। এমনকি মাস্টারদা সূর্য সেন, তাকেও তিনি অর্থ সাহায্য করেছিলেন। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সময় তাকে অর্থ সাহায্য করেছিলেন। এমারসন একটা কথা বলেছেন, পথ যেদিকে যায় সেদিকে যেও না, যেদিকে কোনো পথ নেই সেদিকে হাঁটো এবং নিজের চিহ্ন রেখে যাও। শরৎচন্দ্র একটা উপন্যাস লিখেছিলেন পথের দাবি। এটা একটা সংগঠনের নাম, পথের দাবি। তোমরা দেখতে পাচ্ছ রেঙ্গুন, এটা ওই অফিসের একটা ছবি। পথের দাবি সংগঠনের নাম, স্থান রেঙ্গুন। এর প্রধান চরিত্র সব্যসাচী, অপূর্ব, ভারতী, সুমিত্রা। এরা এই সংগঠনের কর্মী বা এরা ভারতের স্বাধীনতা চায়। ঔপনিবেশিক যে সরকার ভারতবর্ষের যে শাসন করছে, এদেরকে এদেশ থেকে বিতাড়িত করতে চায়। এই বাস্তবতায় এই সরকার, ব্রিটিশ সরকার, এই গ্রন্থটিকে নিষিদ্ধ করে। এটাকে রাজনৈতিক উপন্যাস বলা হয় এবং এই গ্রন্থটা নিষিদ্ধ করা হয়েছিল। শরৎচন্দ্র এই পর্যায়ে সামতাবের
পানি ত্রাস এলাকায় একটা বাড়ি করেন। রবীন্দ্রনাথের যেমন কুঠি আছে শাহজাদপুর, আবার এদিকে কুষ্টিয়া, ঠিক শরৎচন্দ্রের কুঠি বলতে হাওড়ায় সামতাদের এলাকায়। তিনি এখানে 1926 খ্রিস্টাব্দে চলে আসেন। গ্রামীণ পরিবেশ, লেখালেখির জন্য উপযুক্ত, যদিও পরবর্তীকালে আর বেশি লিখতে পারেন নাই শারীরিক অসুস্থতা ইত্যাদির কারণে। 1937 খ্রিস্টাব্দে তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দেওঘরে যান এবং গিয়ে তোমরা অতিথির স্মৃতি গল্প পড়ে থাকবে যে এক অতিথির সাথে তার পরিচয় হয়, একটা কুকুরের সাথে একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়, যেটা দেওঘরের স্মৃতি নামে তিনি প্রকাশ করেছিলেন। অর্থাৎ পশু পাখির প্রতি তার একটা আত্মিক টান ছিল। এই কারণেই তিনি পশু ক্লেশ নিবারণী সমিতির সাথে যুক্ত ছিলেন, হাওড়া শাখার চেয়ারম্যান ছিলেন। অর্থাৎ এটা বানানো নয়, এটা যৌক্তিক, এটা তিনি মন থেকেই করেছিলেন। তিনি একই সাথে গায়ক, বাদক, অভিনেতা এবং চিকিৎসক ছিলেন না। তিনি আরো অনেকগুলো গুণের সমাবেশ ঘটেছিল তার মাঝে, এবং মানুষকে সেবা করতেন, বিধবাদেরকে মাসিক সাহায্য দিতেন। এরকম আসলে একজন দরদি ছিলেন, দরদি মানুষ ছিলেন। তার গল্প উপন্যাসে যেমন দেখা যায়, এটা গল্প নয়, এটা তার বাস্তব জীবনেও দেখা যায়। এবং ছিলেন পত্নী প্রেমিক, বন্ধু বৎসল, তার দাম্পত্য জীবন সুখের ছিল। 1923 খ্রিস্টাব্দে তার সাহিত্য সাধনার স্বীকৃতি স্বরূপ কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে জগৎ তারিণী স্বর্ণপদক প্রদান করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে ডি.লিট উপাধি দিয়ে সম্মানিত করেন। অ্যাডমিশনে একটা প্রশ্ন এসেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে কোন সালে ডি.লিট প্রদান করা হয়। ডি.লিট বলতে ডক্টর অফ লিটারেচার, অর্থাৎ সাহিত্যে বিশেষ অবদানের কারণে এই উপাধি দেওয়া হয়ে থাকে। উত্তর 1936 খ্রিস্টাব্দে। 1938 খ্রিস্টাব্দে তিনি কলকাতায় মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল 61 বছর 4 মাস। সামতাবের হাওড়া, ওখানে তার যে বাড়ি শরৎচন্দ্রের কুঠি, ওখানে তিনি সমাহিত হয়েছেন। নতুন লক্ষ্য স্থির করার জন্য বা নতুন স্বপ্ন দেখার জন্য বয়স কোনো বাধাই নয়। শরৎচন্দ্র যখন লেখালেখির জগতে এসে বিখ্যাত হয়েছেন তখন তার বয়স 40 প্লাস। তার মানে সাধারণভাবে 40-এর সময় মানুষের আবেগ নষ্ট হয়ে যায়, তাদের সৃষ্টি ক্ষমতা কমে যায়। তো শরৎচন্দ্র নতুন ইতিহাস রচনা করেছেন। শরৎচন্দ্রের উপন্যাসগুলো মনে রাখার জন্য একটা গল্প মনে রাখতে পারো। বড় দিদিকে দেনা পাওনা বুঝিয়ে দিয়ে শ্রীকান্ত নিষ্কৃতি পেল, তবে চরিত্রহীন বলে পল্লী সমাজ তাকে দেবদাস বানিয়ে দিল। এদিকে দত্তার উইল দেখে বিরাজ বউ পরিণীতা হওয়ায় শুভদার গৃহদাহ হলো, আর বিপ্রদাস শেষে নববিধান করে পথের দাবি বাজেয়াপ্ত করল। এখানে 15-16 নম্বর দেখো, শেষে তার একটা উপন্যাস ছিল শেষ প্রশ্ন, আর একটা ছিল শেষের পরিচয়। রবীন্দ্রনাথ একটা লিখেছিলেন কাব্য শেষ লেখা, যেটা কাব্যগ্রন্থ, তবে শরৎচন্দ্রের দুটাই উপন্যাস। তবে 16 নম্বর খেয়াল করো, শেষের পরিচয়। এটার এই উপন্যাস তিনি লিখে শেষ করতে পারেননি, মারা গিয়েছেন। গল্পগুলো মনে রাখতে পারো। বিন্দুর ছেলে মহেশ ও পরেশ মন্দিরের মামলার ফলে আজ অভাগা, রামের মেজদিদি তাই সতী বিলাসীর ছবি দেখে। এর মধ্যে মহেশ গল্পটা খুবই গুরুত্বপূর্ণ, নাম করা, আর মেজদিদি নাম করেছে বেশ। প্রবন্ধ অনেকগুলো লিখেছেন, তবে এই তিনটা বেশ নাম করা: স্বদেশ ও সাহিত্য, নারীর মূল্য, তরুণের বিদ্রোহ। নাটক ষোড়শী বিজয়া রমা, মনে রেখো, তিনটাই উপন্যাস থেকে নাট্যরূপ দেওয়া হয়েছে। সম্ভব হলে এই দুইটা প্রশ্নের উত্তর কমেন্ট বক্সে জানাবে। কোনটি শরৎচন্দ্রের উপন্যাস নয়? দেনা পাওনা, শ্রীকান্ত, শেষ লেখা, নাকি চরিত্রহীন? দ্বিতীয় প্রশ্ন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন রচনার জন্য কুন্তলীন পুরস্কার লাভ করেন? বড় দিদি, মন্দির, গৃহদাহ, চরিত্রহীন? সম্ভব হলে কমেন্ট বক্সে জানাও।
ইফ ইউ ক্যান ড্রিম ইট ইউ ক্যান ডু ইট। যদি তুমি স্বপ্ন দেখতে পারো তাহলে এটা তোমার জন্য সহজ হবে। এবারে আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিলাসী গল্পটি দেখব, খুবই বিখ্যাত। একটা ছবি খেয়াল করো। প্রত্যেকটা মানুষই একই রক্ত মাংসে গঠিত, কোনো ব্যবধান নেই। জাতপাত এগুলো মানুষের সৃষ্টি। এই যে ব্যবধান, শ্রেণীগত ব্যবধান, এটা মানুষের সৃষ্টি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই বিলাসী গল্পে দেখানোর চেষ্টা করেছেন মানবের যে প্রেম, একদিকে বিলাসী মৃত্যুঞ্জয়, অন্যদিকে খোঁড়া এবং গ্রামের মানুষ, একদিকে অশিক্ষা কুশিক্ষা কুসংস্কার ধর্মীয় গ্রামী, অন্যদিকে এগুলোর ঊর্ধ্বে উঠে বিলাসী মৃত্যুঞ্জয়ের প্রেম এই গল্পে রূপায়িত হয়েছে। গল্পটি প্রকাশিত হয়েছিল ভারতী পত্রিকায় 1325 বঙ্গাব্দের বৈশাখ সংখ্যায়। অ্যাডমিশনে একটা প্রশ্ন এসেছিল যে বিলাসী গল্পটা প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর হবে ভারতী পত্রিকায়। এবং ন্যাড়া নামের এক যুবকের জবানিতে এই গল্পটি বিবৃত হয়েছে। ন্যাড়া আমরা বলেছি, এই ন্যাড়া বলতে শরৎচন্দ্র নিজেই। এবং এই গল্পের কাহিনীতে শরৎচন্দ্রের প্রথম জীবনের ছায়াপাত ঘটেছে, আমরা এটাও বলেছি। এবং এই গল্পে দেখানো হয়েছে অসাধারণ প্রেমের মহিমা। ব্যতিক্রম ধর্মী দুটা মানুষ, একজন কায়স্থ, একজন সাপুড়ে। এই যে শ্রেণীগত ব্যবধান, জাতিগত ব্যবধান, এর মধ্যে প্রেমের দ্বারা একজন আরেকজনের হৃদয়কে জয় করে নিয়েছে বিলাসী মৃত্যুঞ্জয়কে, এবং ছাপিয়ে উঠেছে জাতিগত বিভেদের সংকীর্ণ সীমা। এই যে সংকীর্ণ দৃষ্টিভঙ্গি যে এক জাতের এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষকে বিয়ে করতে পারবে না, ব্রাহ্মণ কায়স্থকে বিয়ে করতে পারবে না, এই যে ব্যবধান, এই সংকীর্ণ সীমা, এই বিভেদকে তারা অতিক্রম করতে পেরেছে বিলাসী মৃত্যুঞ্জয়। লেখক কোন অবস্থান থেকে কাহিনী বর্ণনা করেন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ লেখক কি কারো মুখে শুনে কথা বলছেন, নাকি কারো কাছ থেকে দেখেছেন? তিনি কি নিজে দেখেছেন নাকি শুনেছেন? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কাহিনী বর্ণনার ক্ষেত্রে। লেখক সর্বদর্শী অবস্থান থেকে কাহিনী বর্ণনা করতে পারেন, অর্থাৎ তিনি নিজে সব দেখছেন। সর্বদর্শী মানে যিনি সবকিছু দেখেন, এরকম অবস্থা থেকে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, তিনি সবকিছু দেখেছেন, সেই বাস্তবতা থেকে তিনি লিখতে পারেন। আবার একজনের কাছ থেকে শুনে শুনে লিখতে পারেন। তো আমরা দেখব সর্বদর্শী অবস্থান থেকে যে গল্প উপন্যাস লেখা হয়, এর উদাহরণ হিসেবে লাল সালুকে বলা যায়, বা মানিক বন্দ্যোপাধ্যায়ের মাসি পিসি গল্পের উদাহরণ দেওয়া যায়। সর্বদর্শী বলতে যিনি সবকিছু দেখেন, তিনি মজিদ কি করবে সব জানেন, আল্লাদি কি করবে তিনি সব জানেন, ওদের মনের কথা সব জানেন, তিনি শুধু লিখে যাবেন। আবার এর বিপরীতে গল্পটি উত্তম পুরুষের ভাষ্যেও বর্ণিত হতে পারে। উত্তম পুরুষ তোমরা জানো, পুরুষ তিন রকম, উত্তম, মধ্যম, নাম পুরুষ। এক্ষেত্রে অর্থাৎ এইরকম গল্পে আমি আমাকে এই ধরনের সর্বনাম এসে যায়। যেমন অপরিচিতা গল্পে তোমরা দেখেছ আজ আমার বয়স 27 বছর। এই যে লেখক এখানে বা অনুপম এখানে আমার বয়স ব্যবহার করছে, এটাকে উত্তম পুরুষের বর্ণনা ভঙ্গি বলা হয়। বিলাসী গল্পে এরকম আমরা দেখব যে লেখক নিজেই এক কথক হয়ে উঠেছেন আর একটা চরিত্র হয়ে উঠেছে এই গল্পের। আমরা দেখব এই সংকলনের অপরিচিতা, আহ্বান, তাজমহল এই গল্পগুলো উত্তম পুরুষের বর্ণনা ভঙ্গিতে করা হয়েছে বা এই ধরনের ভাষ্য গৃহীত হয়েছে। বিলাসী গল্পের নাম চরিত্র কর্মনিপুণ, বুদ্ধিমতী এবং সেবাব্রতী বিলাসী। এটা বহুপদী হয়। বিলাসীর যে গুণ, বিলাসীর গুণাবলী, এখানে সে কর্মনিপুণ, বুদ্ধিমতী এবং সেবাব্রতী। সেবাব্রত যার এরকম, যিনি শরৎ সাহিত্যের অন্যান্য নায়িকাদের মতোই উজ্জ্বল, খুবই নামকরা, যে প্রেমের জন্য বেছে নিয়েছিল স্বেচ্ছা মৃত্যুর পথ। মৃত্যুঞ্জয়কে ভালোবাসে, এজন্যই মৃত্যুঞ্জয় মারা গিয়েছে, এ কারণ সেও মৃত্যুবরণ করেছে। মৃত্যুঞ্জয় ছাড়া তার জীবনটাকে অসহ্য মনে হয়েছে,
আর তার প্রেমের মহিমাময় আলোয় ধরা পড়েছে সমাজের অনুদারতা এবং যে গোলামী অবস্থা সেই বাস্তবতা। তার মানে একদিকে যে মানবের যে এটাকে বলা হয় যে মানবের গোলামী মুক্ত জীবন, সেই বিপরীতে যে সমাজের রক্ষণশীল বাস্তবতা পাশাপাশি অবস্থান করেছে, এবং মৃত্যুঞ্জয় ও বিলাসীর প্রেম যে মানব প্রেম, এটাই এই গল্পে মানে আমাদের নজর কেড়েছে বা আমাদের চোখে বিশিষ্ট হয়ে উঠেছে। এখানে গুরুত্বপূর্ণ চরিত্র দেখব ন্যাড়া, যে গল্প কথক, তার জবানিতে গল্পটা বলা হয়েছে। বিলাসী এই গল্পের প্রধান চরিত্র, এর গুণগুলো দেখবে কর্মনিপুণ, বুদ্ধিমতী এবং সেবাব্রতী এবং সৎ, অবশ্যই সৎ। মৃত্যুঞ্জয় অনাথ, উদার, দৃঢ়চেতা, ধৈর্যশীল এবং প্রেমিক বটে। প্রেমের কারণেই সে বিলাসীকে বিয়ে করেছিল এবং জাত বিসর্জন দিয়েছিল। মৃত্যুঞ্জয়ের খুড়া ছিল নিচু মনের মানুষ, অশিক্ষা কুশিক্ষায় পূর্ণ এবং সমাজের যাবতীয় নষ্টের মূল তারাই বলা যায়। এবারে আমরা মূল গল্পে চলে যাচ্ছি। পাকা 2 ক্রোশ পথ হাঁটিয়া স্কুলে বিদ্যা অর্জন করিতে যাই। 1 ক্রোশ সমান 2 মাইলের কিছু বেশি। পাকা 2 ক্রোশ বলতে পরিপূর্ণ 2 ক্রোশ, তার মানে 4 মাইলেরও বেশি পথ হেঁটে বিদ্যা অর্জন করিতে যাই। আমি একা নই, 10-12 জন। 10-12 জন মানে লেখক একা যান না, সাথে 10-12 জন দলবদ্ধভাবে যান। যাহাদেরই বাটি পল্লী গ্রামে, বাটি বলতে বাড়ি, পল্লী গ্রামে অর্থাৎ গ্রামে, তাহাদেরই শতকরা 80 জনকে এমনই করিয়া বিদ্যা লাভ করিতে হয়। আজ থেকে 100 বছর আগের কথা চিন্তা করো, তখন রাস্তাঘাট এরকমই ছিল, কাদা এবং কাঁচা রাস্তা, রৌদ্র বৃষ্টি সবসময়ই এদের জন্য কষ্টদায়ক ছিল। এই বাস্তবতায় তারা শিক্ষা অর্জন করেছেন। ইহাতে লাভের অঙ্কে শেষ পর্যন্ত একেবারে শূন্য না পড়িলেও যাহা পড়ে তাহার হিসাব করিবার পক্ষে এই কয়টা কথা চিন্তা করিয়া দেখিলেই যথেষ্ট হইবে যে, অর্থাৎ এতে একেবারে শূন্য পড়ে না, তবে খুব বেশিও লাভ হয় না। এদের এই লেখাপড়া দ্বারা শেষ পর্যন্ত খুব বেশি কিছু পাচ্ছে না। যে ছেলেদের সকাল 8টার মধ্যে বাহির হইয়া যাতায়াতে 4 ক্রোশ পথ ভাঙ্গিতে হয়, তোমাদের বইতে ভাঙ্গিতে লেখা হয়েছে, এটা মনে রেখো, গল্পটা লেখা হয়েছে সাধু ভাষায়। এখানে যদি ভাঙ্গিতে লেখা হয়, চলিত রীতিতে লেখা হয়, এটাকে গুরু চণ্ডালী দোষ বলা হবে, যেটা ব্যাকরণগতভাবে অশুদ্ধ। আমরা এটাই না, আরো বেশ কিছু এরকম উদাহরণ পাবো। এটা ভাঙ্গিতেই হবে, কারণ এটা সাধু ভাষার গল্প। যেমন বাংলার নব্য লেখকদের প্রতি নিবেদন, ওখানে বাংলার লিখলে ভুল হবে, এখানেও ভাঙ্গিতেই লিখতে হবে। 4 ক্রোশ মানে 8 মাইল নয়, ঢের বেশি। 4 দুগুণ 8, আরো বেশি, কারণ 1 ক্রোশ সমান 2 মাইলেরও বেশি। বর্ষার দিনে মাথার উপর মেঘের জল ও পায়ের নিচে 1 হাঁটু কাদা। বৃষ্টির দিন কাদা এবং মেঘের জল, এবং গ্রীষ্মের দিনে কড়া সূর্য, মাথার উপর রৌদ্র আর ধুলার সাগর। এই কাদাই একটা পর্যায়ে ধুলায় রূপান্তরিত হয়। স্কুল থেকে ঘর, ঘর থেকে স্কুল, এভাবে যাতায়াত করতে হয়, আসা যাওয়া করতে হয়। সে দুর্ভাগ্য বালকদের মা সরস্বতী খুশি হইয়া বর দেবেন কি, তাহাদের যন্ত্রণা দেখিয়া কোথায় যে তিনি মুখ লুকাইবেন ভাবিয়া পান না। মা সরস্বতী হিন্দু বিশ্বাস অনুসারে বাক দেবী, ইনি বিদ্যা দেবী, ইনি বিদ্যা দান করেন, বিদ্যা ও কলার দেবী। বর অর্থ আশীর্বাদ, ইনি বর দান করেন, আশীর্বাদ দান করেন, ফলে লেখাপড়া হয়। বলে তিনি লজ্জা পান, তিনি কিছু বুঝতে পারেন না কি করবেন। তারপরে এই কৃতবিদ্য শিশুর দল বড় হইয়া একদিন গ্রামেই বসুন আর ক্ষুধার জ্বালায় অন্যত্রই যান। অর্থাৎ কৃতবিদ্য বলতে বোঝায় যে বিদ্যা অর্জন করেছে, এমন যে বিদ্বান হয়েছে, শিক্ষা লাভ করেছে, এরা গ্রামেই বসুক অথবা ক্ষুধার জ্বালায় অর্থাৎ চাকরি পেয়ে অন্য কোথাও যান, তাদের 4 ক্রোশ হাঁটা বিদ্যার তেজ আত্মপ্রকাশ করিবেই করিবে, তারা সফল হবেই হবে।
কেহ কেহ বলেন শুনিয়াছি, আচ্ছা যাদের ক্ষুধার জ্বালা নেই, আচ্ছা যাদের ক্ষুধার জ্বালা, যাদের বলতে এখানে অর্থবিত্ত জাতি, এগুলোর দিক থেকে যারা সমাজের নিম্ন শ্রেণীতে আছে তাদেরকে যাদের বলা হয়েছে। তোমাদের বইতে দুটাই চন্দ্রবিন্দু দেওয়া আছে, তবে এখানে যাদের বলতে সমাজের নিম্ন শ্রেণীকে বোঝানো হয়েছে। কিন্তু যাদের সে জ্বালা নেই, এই যাদের বলতে যারা সমাজের উচ্চবিত্ত, যাদের টাকা পয়সা আছে, যারা বড় পরিবারের, যাদের সে জ্বালা নেই, তেমন সব ভদ্রলোকই বা কি সুখে গ্রাম ছাড়িয়া পলায়ন করেন। তারা কেন গ্রাম ছেড়ে যান? তারা বাস করিতে থাকিলে তো পল্লীর এত দুর্দশা হয় না। অর্থাৎ সমাজের এই শিক্ষিত মানুষগুলো যদি সমাজে বসবাস করতে থাকতেন, এই শিক্ষিত মানুষগুলো যদি সমাজে থাকতেন, তাহলে পল্লীর অবস্থা এত খারাপ হতো না। কারণ উজাড় বনে শিয়াল রাজা, যেহেতু শিক্ষিত লোকেরা চলে যায়, অতএব অশিক্ষিত মূর্খ এই কুসংস্কারাচ্ছন্ন এই মানুষগুলো সমাজের দলপতি হয় এবং তাদের ইচ্ছা মতো সমাজকে পরিচালিত করে। এভাবে সমাজের দুর্দশা আসে। ম্যালেরিয়ার কথাটা না হয় নাই পারিলাম, তার মানে ম্যালেরিয়া ওই সময় অনেক মানুষ মারা যেত, একরকম জ্বর, সেটা না বাদই দিলাম, সে যাক। কিন্তু ওই 4 ক্রোশ হাঁটার জ্বালায় কত ভদ্রলোকেই যে ছেলেপুলে লইয়া গ্রাম ছাড়িয়া শহরে পালান, তাহার আর সংখ্যা নাই। অর্থাৎ অনেকেই গ্রাম ছেড়ে পালিয়ে যান, এই কষ্ট সহ্য করার পরিবর্তে তারা শহরে চলে যান। তারপরে একদিন ছেলেপুলের পড়াও শেষ হয় বটে, তখন কিন্তু শহরের সুখ সুবিধা রুচি লইয়া আর তাদের গ্রামে ফিরিয়ে আসা চলে না। তাদের বলতে এখানে শিক্ষিত, যারা শিক্ষা লাভ করেছে, বিদ্যা অর্জন করেছে, আর্থিকভাবে উন্নত, সমাজের উচ্চ শ্রেণী, এদেরকে তাদের বলা হয়েছে। তারা আর গ্রামে ফিরে আসে না, কারণ শহর সুন্দর, সুবিধা বেশি। কিন্তু থাক এ সকল বাজে কথা, স্কুলে যাই, 2 ক্রোশের মধ্যে এমন আরো 2-3 খানা গ্রাম পার হইতে হয়। কার বাগানে আম পাকিতে শুরু করিয়াছে, কোন বনে বৈচি ফল অপর্যাপ্ত ফলিয়াছে। অপর্যাপ্ত বলতে বোঝায় প্রচুর পরিমাণে। বৈচি একরকম কাঁটাযুক্ত গাছ, এই গাছের ফল তোমরা ছবি দেখতে পাচ্ছ। এবং কার গাছে কাঁঠাল এই পাকিল বলিয়া, কাঁঠাল পাকলো, কাঁঠাল চুরি করার প্রয়োজনে কাঁঠাল পাকলো কিনা এই খোঁজ নিতে হয়। গ্রামে এটা অহরহ হয়, কাঁঠাল চুরি, ডাব চুরি, মুরগি চুরি, এগুলো প্রায়ই হয়। তো কার গাছে কাঁঠাল পাকিল বলিয়া, কার বর্তমান রম্ভার কাঁদি কাটিয়া লইবার অপেক্ষা মাত্র। কলা পাকার সাথে কলা কেটে নেওয়ার একটা সম্পর্ক আছে। রম্ভা বলতে কলা বা কলা গাছও হতে পারে, কলার গাছ। আর বর্তমান বলতে বোঝায় যে মর্তমান, মানে মায়ানমারের মার্তাবান দ্বীপ, তোমরা এখানে দেখতে পাচ্ছ মার্তাবান দ্বীপ, মার্তাবান উপসাগর, এখানে একটা দ্বীপ আছে মার্তাবান। এই দ্বীপ থেকে আমদানিকৃত একটা কলার জাত, এটাকে বলা হয় মর্তবান কলা। খুবই সুস্বাদু, অনেক গুণ আছে, দেখে নিও। কার কানাচে ঝোপের মধ্যে আনারসের গায়ে রং ধরিয়াছে। আনারস সবুজ থাকে, তবে যখন পাকে গায়ে রং ধরে তখন সেটা বাতি হয়েছে, পেকে গেছে। তো এটা চুরি করার উপযুক্ত সময়, বা এই কারণে তাদের খোঁজ রাখতে হয়। এবং কার পুকুর পাড়ের খেজুর মেতি কাটিয়া খাইলে ধরা পড়িবার সম্ভাবনা অল্প। গাছের, খেজুর গাছের এই যে মাথা, এখানে এই এলাকায় এখানে মিষ্টি খেজুর মেতি হয়, এটা সুস্বাদু, টেস্টি, মিষ্টি হয়, এটা গাছ কাটলে খাওয়া যায়। তো এগুলো নিতে নিতে এই কার আম পাকলো, কার কলা পেকেছে, এগুলো নিতেই সময় যায়। কিন্তু আসল যা বিদ্যা, আসল বিদ্যা বলতে যেটা মূল লেখাপড়া, সেটা আর তাদের খোঁজ নেওয়ার সময় হয়ে ওঠে না, কারণ স্কুলের সময়টা এগুলো করেই তাদের কেটে যায়। কামস্কাটকা রাজধানীর নাম কি? তোমরা ম্যাপে দেখতে পাচ্ছ, এখানে কামস্কাটকা, কামচাটকা এই উপদ্বীপ, এটা রাজধানীর নাম। এই রাজধানীর নাম মূলত পেত্রোপাভলোভস্ক। এটা মূলত একটা উপদ্বীপ সাইবেরিয়ার অধীনে। তোমরা দেখতে পাচ্ছ এটা পুরাটাই সাইবেরিয়া, এটুকু রাশিয়ার অংশ বটে, তবে রাশিয়ার চেয়ে সাইবেরিয়া 77 ভাগ বড়, মানে 77 অংশ, রাশিয়ার শতকরা 77 ভাগ সাইবেরিয়া দখল করেছে। এটা সাইবেরিয়ার একটা অংশ। এখানে প্রচুর বরফ পড়ে বটে, এবং এটা পার্বত্য এলাকা, তুন্দ্রা
তুন্দ্রা বলতে বোঝায় যেখানে প্রচুর তুষার পড়ে এবং এই যে এলাকায় বৃক্ষ নেই, এটাই বৈশিষ্ট্য। এবং দেখবো যে এটা সমতল ভূমি, বিশাল এলাকা, একই সাথে অনেক কিছু আছে, কোথাও পর্বত আছে, পাহাড় পর্বত আছে, কোথাও এরকম বন জঙ্গল আছে, আবার কোথাও বিস্তীর্ণ সমভূমি আছে। এবং এই দ্বীপে প্রচুর স্যামন মাছ পাওয়া যায়, এ কারণে এটাকে স্যামন মাছের দ্বীপ বলা হয়। প্রচুর পরিমাণে পাওয়া যায়, স্যামন মাছের দেশ বলা হয়, দেখে রেখো। এবং সাইবেরিয়ার খনির মধ্যে রূপা মেলে না সোনা মেলে। সাইবেরিয়া তোমরা দেখতে পাচ্ছ, পুরাটাই সাইবেরিয়া, পুরাটা সাইবেরিয়া, রাশিয়ার ৭৭ ভাগ আমরা বলেছি। তো এখানে নানা খনিজ সম্পদের একটা সমৃদ্ধ এলাকা। রাশিয়ার খনিজ সম্পদের একটা বড় অংশ এখান থেকে আসে, উল্লেখযোগ্য অংশ। তো এখানে বৈকাল হ্রদ আছে, লেক বৈকাল দেখতে পাচ্ছ এই এলাকায় আছে, লেক বৈকাল। এবং নানা কারণে এটা বিখ্যাত। ট্রান্স সাইবেরিয়ান রেলপথ যেটা, সেটাও এই এলাকায় অবস্থিত। বলে এগুলো দেখতে দেখতেই তাদের সময় কাটে। এ সকল দেখতে দেখতেই তাদের দেখার সময়ই হয় না, কারণ হচ্ছে তারা কার মুরগি চুরি করবে, আম চুরি করবে, এগুলো দেখতে দেখতে তার সময়গুলো কেটে যায়। তোমরা রেলপথ দেখতে পাচ্ছ, ট্রান্স সাইবেরিয়ান যেটা দীর্ঘতম রেলপথ, সেটা এই এলাকায় অবস্থিত। কাজেই এক্সামিনের সময় এডেনকে জিজ্ঞাসা করিলে বলি পার্সিয়ার বন্দর। পার্সিয়া তোমরা জানো, পারস্যের বর্তমান নাম ইরান, ইরানের প্রাচীন নাম পারস্য। এখানে ইরান দেখতে পাচ্ছ, আর ইডেন হচ্ছে এইখানে, এটা ইডেন। কোথায় ইরান, কোথায় ইডেন? এটা ইয়েমেনের একটা বন্দর নগরী, গুরুত্বপূর্ণ এলাকা। এখানে দেখতে পাচ্ছ লোহিত সাগর এটা, আর এদিকে আছে আরাবিয়ান সাগর বা আরব সাগর, এর মাঝখানে এখানে এটাকে বলা হয় এডেন সাগর, এরকম। তো এটা যখন প্রশ্ন করা হয়, উল্টাপাল্টা প্রশ্ন করি, কারণ বিদ্যা তো নেই এই বাস্তবতায়। আর হুমায়ুনের বাপের নাম জিজ্ঞাসা করলে লিখিয়া দিয়ে আসি তোগলক খাঁ। কিসের মধ্যে কি? হুমায়ুনের জন্ম হয়েছে 1508 খ্রিস্টাব্দে, মোগল সম্রাট, মোগল দ্বিতীয় সম্রাট বাবরের পুত্র, আকবরের বাবার হইল আবার জ্বর, সারিল ঔষধে। আর এদিকে তোগলক খাঁ যারা শাসন করেছেন 1300 খ্রিস্টাব্দে, এই সময়গুলোতে। তোগলক কোনো মানুষের নাম না, এটা একটা বংশের নাম, তোগলক খাঁ হতে পারে না। এই জন্য তো বিদ্যা না থাকলে যেটা হয়, তো তারা সেই পরিচয় দিয়ে থাকে। কাজেই এক্সামিনের সময় একটা প্রশ্ন এসেছিল, তোগলক খাঁর উল্লেখ আছে কোন রচনায়, এবং বিলাসী গল্পে কোন মোগল সম্রাটের নাম উল্লেখ আছে, দেখে রেখো। এবং আজ 40-এর কোঠা পার হইয়াও দেখি ও সকল বিষয়ের ধারণা প্রায় একরকমই আছে। 40-এর কোঠা বলতে শরৎচন্দ্র যখন গল্পটা রচনা করেছেন তখন তার বয়স 41 বছর। এখানে নিজের প্রসঙ্গটা এনেছেন। সাধারণভাবে 40-এর কোঠা বলতে 40 থেকে 49 পর্যন্ত এই বয়সটাকে বোঝানো হয়। তো শরৎচন্দ্র গল্পটা যখন লেখেন তখন তার বয়স 42 বছরে পড়তে যাচ্ছে, সেই বাস্তবতাকে এখানে দেখানো হয়েছে। বলে ও সকল বিষয়ের ধারণা প্রায় একরকমই আছে, কারণ এরপরে আর লেখাপড়া হয়নি, স্কুল থেকে চলে এসেছে, সারা জীবনেও আর পড়া হয়নি। তারপরে প্রমোশনের দিন মুখ ভার করিয়া বাড়ি ফিরিয়া আসিয়া কখনো দল বাঁধিয়া মতলব করি মাস্টারকে ঠ্যাঙানো উচিত, কখনো বা ঠিক করি অমন বিশ্রী স্কুল ছাড়িয়ে দেওয়াই কর্তব্য। লেখাপড়া করে নিয়ে কথা বলি না, বরং মাস্টার নম্বর দেয়নি, ওই স্কুলে লেখাপড়া হয় না, এরকম অভিযোগ দায়ের করি। এই বাস্তবতায় অশিক্ষা কুশিক্ষার মধ্য দিয়েই ওই এলাকার মানুষ, ওই সমাজের মানুষগুলো বড় হয়েছে। আর সে কারণেই শিক্ষার আলো থেকে এবং প্রকৃত সত্য থেকে তারা বঞ্চিত হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলেছেন, আমাদের শিক্ষার মধ্যে এমন একটা সম্পদ থাকা চাই যা কেবল আমাদের তথ্য দেয় না, সত্য দেয়, যা কেবল ইন্ধন দেয় না, অগ্নি দেয়। আমরা দেখব ওই সমাজের মানুষগুলো সত্য থেকে বঞ্চিত হয়েছে। ডোন্ট স্টপ হোয়েন ইউ আর টায়ার্ড, স্টপ হোয়েন ইউ আর ডান। অর্থাৎ নিচেটা দেখে নিও। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবে। জোহান গথ একটা কথা বলেছেন, যদি কাল কিছু অর্জন করতে চাও তবে আজ থেকেই স্বপ্ন দেখা শুরু করো। তোমাদের সে স্বপ্ন সত্য হোক, স্বপ্ন যাত্রায় তোমরা দ্রুত ধাবিত হও, সাধনা করে যাও। সেই কামনা নিয়ে
আজকের মধ্যে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।